এখন শুরু হচ্ছে পুতুল নিয়ে খেলা গল্পটির অন্তিম ভাগ। লেখিকা আগাথা ক্রিস্টি। আগের অংশটি যদি না শুনে থাকেন তাহলে আগে শুনে নিন, শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিসেস ফক্স। মার্গারেট, সাইবেরি বলে ওঠে, কি হয়েছে? সাইবেরি তখন তার টেবিলের সামনে চেয়ারে বসে কাজ করছিল। সে একটা সাটিনের কাপড় কাটছিল। ও মিসেস ফক্স, আমার সেই পুতুলটা, আমি তার জন্য বাদামি রঙের পোশাক তৈরি করছিলাম। বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না যে এমন ঘটনা ঘটতে পারে। ভয়ে উত্তেজনায় থমথম করে কাঁপছে মার্গারেট। হাসি খুশি এই কিশোরী কন্যার এমন কি হলো? এ কথা শুনে সাইবেরি কাঁচি একটু সরে গেল। রাগের স্বরে বলে, কি হয়েছে? তুমি এমন করছো কেন? কোনো গোলমাল হয়েছে কি? পুতুলটা সম্পর্কে আর কি শুনতে হবে আমাকে? পুতুলটা আবার উঠে ডেস্কের উপর চড়ে বসেছে। সাইবেরি চলে গেল, সিটিং রুমে প্রবেশ করল। সত্যি তো ডেস্কের উপর ঠিক একই অবস্থানে বসে আছে ওই পুতুলটা, কিন্তু একটু আগে ওটাকে তো নিচে নামিয়ে আনা হয়েছিল। তুমি ঠিক বলছো? তোমার কোনো ভুল হচ্ছে না তো? সাইবেরি প্রশ্ন করে। মনে হয় সে বোধহয় পুতুলটার সঙ্গে কথা বলছে। সেই পুতুলটাকে হাতে তুলে নেয়, তারপর কি যেন হয়ে যায় তার সমস্ত শরীরে। মনে হয় বিদ্যুতের চাবুককে বুঝি তার পিঠে বসিয়ে দিয়েছে। সে তাড়াতাড়ি পুতুলটাকে আবার সোফার উপর রেখে দেয়। ছোট্ট সোনা, এটাই তোমার আসল জায়গা, সে বলে। তুমি এখন এখানেই বসে থাকো। সে অতি দ্রুত অন্য ঘরে চলে যায়। মিস টম্বে, কি বলছো? কেউ আমাদের সঙ্গে মজা করছে বলে মনে হচ্ছে। পুতুলটা আবার ডেস্কের উপর চলে গেছে। একথা আমাকে আগে বলনি কেন? আমার মনে হচ্ছে ওই দুষ্টুমি করার লোকটাকে ধরতেই হবে, সাইবেরি বলে ওঠে। ব্যাপারটা খুব মজাদার। কে আমাদের সাথে এমন খেলা খেলছে বলো তো? আমাদের রাতের ঘুম ছুটে গেছে। মার্গারেট কি এই কাজটা করেছে? মার্গারেট কি এমনভাবে আমাদের ঠকাতে পারে? ওর কি বকুনির ভয় নেই? না, মার্গারেটের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই, একথা আমি বলতে পারি। বরং মার্গারেট এই ব্যাপারটিতে ঘাবড়ে গেছে। আমার মনে হয় এটা সবসময় হিহি করে হাসতে থাকা মার্লিনের কাজ। মার্লিনকে ডেকে এখনই জেরা করা উচিত। সে কেন এইভাবে কাজের পরিবেশ নষ্ট করছে? আমি এখনই যাচ্ছি। ওই দুষ্টু মেয়েটাকে এমন শাস্তি দেবো যাতে সে কোনোদিন না ভুলতে পারে, সাইবেরি বলে ওঠে। কিন্তু আমি এটাকে বন্ধ করবো কী করে? কেন, বকাঝকা করে কি বন্ধ করা যাবে না? দেখি চেষ্টা করে, সাইবেরি বলে ওঠে। তার কণ্ঠস্বরে অসহায় আর্তনাদ ঝরে পড়ছে। রাত্রিতে যাবার আগে সাইবেরি ভালোভাবে সিটিং রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। দেখলো কোথাও কোনো ফাঁক আছে কিনা। সে বলল, আমি দরজায় তালা চাবি মেরে দিলাম। এই চাবিটা কিন্তু আমার সঙ্গেই থাকবে। এবার দেখে এই বদমাস মেয়েরা কী করে আমাদের সাথে মজা করে। ঠিক আছে, অ্যাডিসিয়া টম্বে বলে ওঠে। তার কণ্ঠস্বরে এখন কৌতূহল ফুটে হচ্ছে। ঠিক, এবার তোরা বোঝ কী করে শয়তানি করবি। আমি বোধহয় আনমনা হয়ে দরজায় তালা মারতে ভুলে গেছি। এসব আমার মনের ভুল। মনে হয় আমি বোধহয় পুতুলটাকে তুলে আমার টেবিলের উপর বসিয়ে রেখেছিলাম। নাহলে এটা হবে কি করে? আমি এই ভয়ঙ্কর ঘটনাটা এখন ভুলতে চাইছি। আশা করি আমাদের আজকের রাতের অভিযান ঠিকই হবে। ঠিক আছে, এটা একটা সম্ভাবনা, সাইবেরি বলল। আমি অত্যন্ত নিশ্চিত যে আজকে আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না। কেউ আর পুতুলটাকে তার জায়গা থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবে না। পরের দিন সকালে সাইবেরি দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সিটিং রুমের ভেতরে এগিয়ে গেল তরতর করে। উত্তেজনা তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মিসেস গ্রোভসের মুখের মধ্যে একটা অদ্ভুত অভিব্যক্তি। ডাস্টার হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কি হবে এখন? কি হবে? এবার কি দেখব ভিতরে, সাইবেরি বলে ওঠে। তারপর একটু পিছিয়ে আসে সে। অবাক লাগে তার। পুতুলটা বসে আছে তার ডেস্কের ওপর। মিসেস গ্রোভস মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ করে। কি মিসেস ফক্স, আপনার সমস্ত শরীর এমন বিবর্ণ কেন? মনে হচ্ছে আপনি বোধহয় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে এসে দাঁড়িয়েছেন। আপনাকে এখন খানিকটা কোরামিন দিতে হবে। মিস টম্বে, আপনার কাছে কোনো ওষুধ আছে কি? আপনি এখনই নিচে নেমে আসুন। না, আমাকে এইভাবে বিব্রত করবেন না, আমি ভালোই আছি। প্রাণপণ চেষ্টায় এই কটি শব্দ উচ্চারণ করতে পারল সাইবেরি। পুতুলটার কাছে চলে গেল। কোলে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো ঘরের মধ্যে। মিসেস গ্লোভস বললেন, কেউ মনে হয় আমাদের সাথে দুষ্টুমি করছে। না হলে এখন আবার এমন ঘটনা ঘটবে কেমন করে? সাইবেরি বলল, আমি তা মনে করি না। এই দরজায় চাবি দিয়ে কী হবে? আর কে এমন কাজ করবে? কোনো জিনিসপত্র তো চুরি যায়নি, শুধু পুতুলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার জন্য চাবির দরকার হলো কেন? না, নিশ্চয়ই কেউ চাবি দিয়ে খুলেছে। দেখা যাক এই রহস্যের সমাধান করা যায় কিনা। এবার শুরু হলো চাবির অনুসন্ধানে পালা। সমস্ত চাবি দিয়ে দরজার তালাটা খোলার চেষ্টা করা হলো, কিন্তু সিটিং রুমের দরজার তালা অন্য কোনো চাবি ঢুকলো না। ব্যাপারটা আমার কাছে কেমন রহস্যজনক মনে হচ্ছে, মিস টম্বে, সাইবেরি বলে ওঠে একসাথে লাঞ্চ খেতে খেতে। অ্যাডিসিয়া টম্বে কেমন যেন প্রশান্তির হাসি হাসছে। প্রিয় বন্ধু আমার, সে বলে,
এই ব্যাপারটার মধ্যে একটা অসাধারণত্ব লুকিয়ে আছে। আমার মনে হয় এখনই কোনো মানসিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা দরকার। কোনোভাবে এই সমস্যার সমাধান করতে হবে। এই ঘরের ভেতর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা। এই ব্যাপারটা নিয়ে এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আমার মনে হয় এটা কারো দুষ্টুমি। তা কী করে হয়? অ্যালিসিয়া প্রশ্ন করে। আমার মতো বয়সে সেই সব ভুলে যাওয়া কি সম্ভব? সে আবার বলতে থাকে, আমি এই ব্যাপারটাকে খুব সহজে নিচ্ছি না। পুতুল তো আর জীবন্ত নয় যে একা একা উড়ে বেড়াবে। সেই সন্ধ্যায় সাইবেরিয়া অ্যালিসিয়ার দরজার বাইরে থেকে ভালোভাবে বন্ধ করে দিল। তালাটা টেনে টেনে দেখলো কোথাও কোনো ভুল হয়েছে কিনা। সাইবেরি বলে ওঠে, আমার এখনও মনে হচ্ছে কেউ বোধহয় আমাদের সাথে মজা করতে চাইছে, কিন্তু মজা করছে কেন সেটা আমি বুঝতে পারছি না। ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে। তোমার কি মনে হয় পুতুলটা কাল সকাল ডেস্কের উপরেই বসে থাকবে? অ্যালিসিয়া টম্বে বলল, এখন তো আমার সত্যি ভয় হচ্ছে। তারা সে সন্ধ্যেবেলা চায়ের আসরে যোগ দিয়েছে, কথাবার্তা বলছে। তারা বুঝতে পারছে না এখন কার সাহায্য নিতে হবে। সিটিং রুমের মধ্যেই কি তারা চলে যাবে এখন, নাকি টম্বের নিজস্ব চেয়ারে গিয়ে বসবে? এই ব্যাপারটার মধ্যে আশ্চর্য কি আছে আমি তো জানি না। এটাকে আমরা রহস্য বলবো কিনা। একটা পুতুল ইচ্ছে মতো ঘরে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা কি পুলিশের সাহায্য নিতে পারি? পুলিশ কি ব্যাপারটা শুনে হেসে উঠবে না? দিন কেটে গেল। আরও ভালোভাবে নিরীক্ষণ করতে হবে। এখন আর রাত্রিবেলাতেই পুতুলটা স্থান পরিবর্তন করছে না, যে কোনো সময় সিটিং রুমে চলে আসছে। যদি তার সিটিং রুম থেকে কয়েক মুহূর্তের জন্য বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে পুতুলটা তার স্থান পরিবর্তন করছে। একটু আগে সে সোফার উপর বসেছিল, পর মুহূর্তে চলে গেছে চেয়ারের ওপর। বিভিন্ন চেয়ারে গিয়ে আরাম করে বসছে। কখনো কখনো সে জানলার উপর উঠে বসছে, কখনো বা ডেস্কে নেমে আসছে। অ্যালিসিয়া টম্বে মন্তব্য করে, ভারী মজার ব্যাপার তো। বলো কি, ডানা গজিয়ে গেল নাকি? তবে আমি এর মধ্যে একটা মজার খোরাক খুঁজে পাচ্ছি। দুই মহিলা পরস্পরকে আবার দেখে নেয়। তাদের সমস্ত শরীরে মাঝে মাঝে জাগছে ভয়ের শিহরণ। এবার তারা দেখতে পেল ওই পুতুলটার মধ্যে কেমন একটা জাগতিক ভাবনা জেগে উঠেছে। শেষ পর্যন্ত অনেক ভাবতে ভাবতে অ্যালিসিয়া টম্বে বলল, এবার পুতুলটাকে মেরে ফেলা উচিত। তার এই প্রস্তাব শুনে অবাক হয়ে সাইবেরি বলে, তুমি ঠিক কী বলতে চাইছো বলো তো? অ্যালিসিয়া টম্বে বলে, আমরা পুতুলটাকে আগুনের মধ্যে ফেলতে পারি তো। পুড়িয়ে ফেলো ওই ডাইনিকে, ওর হাত থেকে আমাদের নিস্তার নেই। অদ্ভুতভাবে কথা বলে চলেছে অ্যালিসিয়া। তারপর সে বলে, আমরা ওকে তো ডাস্টবিনে ফেলতে পারি। সাই বলে, হ্যাঁ, তোমার এই সিদ্ধান্তটা আমার কাছে সঠিক বলে মনে হয়েছে। ডাস্টবিন থেকে কেউ তাকে নিয়ে যাবে, কিন্তু সেখান থেকে যদি সে আবার আমাদের কাছে চলে আসে। অ্যালিসিয়া বলল, আমরা ওকে অন্য কোথাও পাঠাতে পারি না? যে সমস্ত সমিতিটা পুতুল বিক্রি কাজ করে, এটাই মনে হয় সব থেকে সেরা ভাবনা। ওরা নিশ্চয়ই সুন্দর পুতুলটা লুফে নেবে, কোনো সেলে বসিয়ে দেবে, তারপর সে টাকা পাবে, সেটা দিয়ে সাধারণ মানুষের সেবা করবে। এই ব্যাপারে আমার কোনো ভাবনা নেই। সাইবেরি বলে ওঠে, আমি এটা করতে খুব ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? আমার কেবলই মনে হচ্ছে পুতুলটা আবার যে কোনোভাবে এখানে ফিরে আসবে। তার হাত থেকে আমাদের নিস্তার নেই। তার মানে সেখানে আসবে কি করে? আমি জানি না। বাড়ি ফিরে আসা পায়রার মতো? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। তাহলে আমরা কী করে পুতুলটার হাত থেকে নিস্তার পাবো? অ্যালিসিয়া টম্বে মন্তব্য করে, আমি তো খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। এমন ঝামেলা এর আগে কখনো পড়িনি। না, আমিও জীবনে এমন ঝামেলার সামনে কখনো পড়িনি। আমার কেবলই মনে হচ্ছে পুতুলটা শয়তানের সঙ্গে আমরা কখনো পেরে উঠবো না। ও অত্যন্ত শক্তিশালী, কোনো দুষ্টু আত্মা বোধহয় ওর উপর ভর করেছে। সাইবেরি বিড়বিড় করে বলতে থাকে, কি বলছো তুমি? তুমি তো আত্মবিশ্বাসী মেয়ে, তোমাকে আমি কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি। না, আমার কেবলই মনে হচ্ছে ওর সমস্ত মুখের ভেতর একটা কঠিন শয়তানির ছাপ। কি বলছো? তুমি আমাকে বাঁচাও। ওর মতেই চলুক, এখন এ ঘরটা ওকেই ছেড়ে দাও। তুমি ঠিকই বলছো, অ্যালিসিয়া টম্বে বলেছে। এই ঘরে বোধহয় আমাদের আর থাকা চলে না। এই ঘরটা সব কিছুও পেয়ে যাবে। এই ঘরটাতে ও থাকুক, আমি আর কিছু করতে পারছি না। টেস্টমেকারের কণ্ঠস্বরে আছে অসহায়তা। তারপর সে কোনো রকম বলতে শুরু করে, পুতুলটা এখানে এলো, সব জিনিসের দায়িত্বভার নিয়ে নিল। মিসেস গ্রোভস এখানে আর আসতে পারবে না, এই ঘরটা পরিষ্কার করতে পারবে না। মিসেস গ্রোভস কি পুতুলটাকে ভয় পায় নাকি? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। অ্যালিসিয়ার মধ্যে কেমন একটা অদ্ভুত ভয় জেগেছে। সাইবেরি, এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? আমরা তো বেশ কয়েক সপ্তাহ ধরে কোনো কাজ করতে পারছি না। যখনই চোখ বন্ধ করি তখনই চলমান পুতুলটার মুখ মনে পড়ে যায়। আমিও কাটিংয়ের কাজ করতে পারছি না। সাইবেরি স্বীকারোক্তি করলো, সব জায়গাতে ভুল হয়ে যাচ্ছে। তারপর সে বলে ওঠে, তুমি ঠিকই বলেছিলে, আমরা কি কোনো মানসিক সংস্থার সঙ্গে যোগাযোগ করব? অ্যালিসিয়া টম্বে বলে, সেটা করা কি ঠিক হবে? না, আর কোনো ঘটনা ঘটে কিনা যতক্ষণ পর্যন্ত না, আমি বলতে চাইছি। অ্যালিসিয়া হঠাৎ হেসে বলে, যদিও হাসির কোনো অর্থ নেই। পরের দিন সাইবেরি দেখতে পেল সিটিং রুমের দরজা বন্ধ করা। সে বলল, মিস টম্বে, তোমার কাছে চাবি আছে? তুমি কি গতকাল এই দরজাটা বন্ধ করে দিয়েছিলে? অ্যালিসিয়া টম্বে বলে, হ্যাঁ, আমি এই দরজা তালা মেরে দিয়েছিলাম। এই দরজাটা এখন থেকে বন্ধই থাকবে। তুমি কি বলছো? ওই ঘরটার আশ্বাস ত্যাগ করতে হবে। ওই ঘরের ডেস্কের ভেতর শয়তান পুতুলটা থাকুক। আমাদের দুটো ঘরের দরকার কি? আমার সব কাজ একটা কাজ ঘর থেকেই করতে পারবো।
কিন্তু সেটা তো তোমার ব্যক্তিগত সিটিং রুম, আমার ওই ঘরটার দরকার নেই। আমার একটা ভারী সুন্দর বেডরুম আছে, আমি একটা একই সঙ্গে বেডরুম আর সিটিং রুম হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি না। তুমি সত্যি বলছো আর কখনো সিটিং রুমের মধ্যে যাবে না? সাহেবে জানতে চাইল। হ্যাঁ, আমি এই কথাই বলতে চাইছি। তাহলে পরিষ্কারও হবে না ওটা কোনো দিন? আমি তো ভাবতে পারছি না। অ্যাডিসিয়া টম্বে বলে উঠে, যদি পুতুলটা ওই ঘরটা পেয়ে সুখী থাকে, তাকে ঝামেলা ফেলে লাভ কি? এটা ওরই থাকুক। যদি মনে হয় ও ঘরটা পরিষ্কার করবে তাহলে করুক। তুমি কি বুঝতে পারছো না ও কতখানি আমাদের ঘৃণা করে? সাইবেরি বলে ওঠে, এটা আবার কী কথা? আমাদের ঘৃণা করে কী করে বুঝলে? অ্যাডিসিয়া বলে, তুমি কি কখনো ওর চোখের দিকে তাকিয়ে দেখেছো? তুমি হয়তো দেখেছো ও যখন আমাদের দিকে তাকায় তখন ওর চোখ থেকে কতখানি ঘৃণা ঝরে পড়ে। সাইবেরি চিন্তামগ্ন হয়ে বলে, হ্যাঁ আমি দেখেছি। এই কথাটা আগে আমি তোমাকে বলতে পারিনি। মনে হয় ও বোধহয় আমাদের কাছ থেকে নিজেকে সরাতে চাইছে। ওর মধ্যে একটা আশ্চর্য প্রতিজ্ঞা লুকিয়ে আছে, অ্যাডিসিয়া টম্বে মন্তব্য করে। এখন তো ওকে আমরা বিরক্ত করব না, আশা করি নিজের জগতেও ভালোই থাকবে। এরপর থেকে হয়তো আর কোনো মনে রাখার মতো ঘটনা ঘটেনি। অ্যাডিসিয়া টম্বে তার সহকারীদের ডেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এখন থেকে কেউ আর সিটিং রুমে ঢুকতে পারবে না। এতগুলো ঘর পরিষ্কার করা খুব কষ্টকর। এইভাবে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছে সে। যে সমস্ত মেয়েরা কাজ করে তারা পারস্পরিক আদান প্রদানের মধ্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছে। একজন বলে উঠল, এই কথার মধ্যে কতখানি সত্যি লুকিয়ে আছে বলো তো? মিস টম্বে কি ঠিক কাজটা করলেন? দেখছিস না উনি কোনো ভয় পেয়েছেন, উনি সব কিছু হারিয়ে ফেলেছেন, তবে এই কাজটা করিয়ে উনি বোধহয় ভালোই করেছেন। আরেকজন মন্তব্য করলো, এই ব্যাপারে আমাদের মাথা ঘামিয়ে কী হবে, আমরা কাজ করছি, পয়সা পাচ্ছি, তাই তো ভালো। অ্যাডিসিয়া তার চেয়ারে এসে বসলো। কী আশ্চর্য, এইভাবে কি কোনো সমস্যার সমাধান হতে পারে? সাইবেরিকে ডেকে পাঠালো সে। সাইবের সঙ্গে আলোচনা করতে হবে, সাইবেরি এবং মিসেস ব্রুভারের সাহায্য নিতে হবে। 3 সপ্তাহ কেটে গেছে। সাইবেরি অ্যাডিসিয়া টম্বেকে বলল, আমার মনে হচ্ছে এই ঘরটা খোলা দরকার, এই ঘরের ভেতর কেমন একটা শব্দ হয়। কি বলছো তুমি? হ্যাঁ, তাছাড়া ঘরটার অবস্থা যে অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে, এখানে নানা ধরনের কীটপতঙ্গের জন্ম হবে। একবার খুলে পরিষ্কার করে আবার তালা লাগালে কেমন হয়? এই ঘরটা বন্ধই থাক না, খুলে কী লাভ? অ্যাডিসিয়া টম্বে মন্তব্য করে। সাইবেরি বলে ওঠে, তুমি তো দেখছি আমার চেয়েও বেশি ভীতু। হয়তো তাই, অ্যাডিসিয়া টম্বে বলে ওঠে, ব্যাপারটা আমার বিশ্বাসের বাইরে চলে গেছে, কিন্তু যখন সেটা ঘটে গেছে তখন তা মানতেই হবে। আমি এখনও এর ব্যাখ্যা দিতে পারছি না, আমি আর কখনোই ঘরের ভেতর ঢোকার সাহস অর্জন করতে পারবো না। সাইবেরি বলে ওঠে, তুমি চাবিটা আমাকে দাও তো, আমি একাই ঢুকছি, আমার কারো সাহায্য লাগবে না। তুমি এত সাহসী হয়ে উঠলে কী করে? অ্যাডিসিয়া টম্বে জানতে চান। নাকি কৌতূহল তোমাকে এনে দিয়েছে? হ্যাঁ, তুমি বলতে পারো, আমি দেখতে চাই এখানে পুতুলটা কি করছে। না না, এমন কাজ করো না, ও কতখানি প্রতিহিংসা পরায়ণ তুমি কি জানো? ওকে ওর জগতে একলা থাকতে দাও। অ্যাডিসিয়া মন্তব্য করে, এখন দেখো তো ও কত শান্তভাবে বসে আছে, এভাবেই থাক না। তারপর সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা কী নিয়ে কথা বলছি ভাবতে অবাক লাগে। হ্যাঁ, আমরা এমন বিষয় নিয়ে কথা বলছি যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু তুমি তো আমাকে এ কথা বলতে বাধ্য করছো। দাও দাও, চাবিটা আমাকে দাও। সাইবেরির গলায় কর্তৃত্বের সুর। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার দিকে তাকিও না, আমার কাজকর্ম দেখে তুমি হয়তো ভয় পাবে। আমার মনে হচ্ছে আমি এই ঘরের দরজা জানলা সব খুলে দেবো, সূর্যের আলো সেটাকে ভরিয়ে দেবো। সাইবের দরজার তালা খুলে ভেতর দিকে চলে যায়। মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটে গেছে। অ্যাডিসিয়া টম্বে বাইরে থেকে জানতে চায়, কী ঘটেছে? ঘরটাকে তো ময়লা বলে মনে হচ্ছে না, তুমি কি নিশ্চিত টাকা এইভাবে বন্ধ অবস্থায় পড়ে আছে? হ্যাঁ, এই ব্যাপারে প্রশ্ন করতে কেন? ওই দেখো পুতুলটা সোফার উপর বসে আছে। সে কিন্তু তার আগের অবস্থানে নেই, সে বেশ শক্তভাবে বসে আছে। তার পেছনে একটা কুশন দেওয়া হচ্ছে, মনে হচ্ছে সে যেন ঘরটার কর্ত্রী, বসে আছে মানুষজনের সঙ্গে কথা বলবে বলে। অ্যাডিসিয়া টম্বে মন্তব্য করে, বাহ, বেশ রানীর মতো বসেছে পুতুলটা, দেখো দেখো, ওদিকে তাকিয়ে দেখো। এখানে আমরা ঢুকেছি বলে হয়তো আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। সাহেবে বলল, ঠিক আছে, এবার আমরা চলে যাব। ঘরের জন্য পিছন দিকে তারা হাঁটতে শুরু করলো। আবার দরজাটা বন্ধ করে দিল। 2 মহিলা পরস্পর দিকে তাকালো। অ্যাডিসিয়া টম্বে বলল, ভেতরে কী ঘটনা ঘটেছে বোঝা যাচ্ছে? না, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি? কিভাবে এই পুতুলটা ঘর পরিষ্কার করেছে? তুই সব কিছু করতে পারে? এই চিন্তাটা এখন না করলে হয় না। আমি এটা বিশ্বাস করতে পারছি না, পুতুলের এত ক্ষমতা। তুমি তো জানো পুতুলটা কোথা থেকে এসেছে। অ্যাডিসিয়া বলেছে, না, এ ব্যাপারে আমার সামান্যতম ধারণা নেই। আমি ওকে কিনিনি, কেউ ওকে আমার হয়তো দিয়েছে, কিন্তু কোথা থেকে সে এলো ভালো করে ভেবে দেখো, সব ঘটনা মনে পড়ে যাবে। আমি এখনও জানি না কীভাবে এই সমস্যার সমাধান হবে। পরের দিন সাইবেরি চলে যেতে শোরুমে হঠাৎ তার মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা দেখা দিল। সে তাড়াতাড়ি উপর দিকে চলে গেল। তারপর বলল, মিস টম্বে, তাড়াতাড়ি নিচে নেমে আসুন। কি হয়েছে? অ্যাডিসিয়া টম্বে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলো। কিছু কি একটা ঘটে গেছে? পায়ের বাতটা মাঝে মাঝে যন্ত্রণা দেয়। সে হেসে বলল, সাইবেরি, কি হয়েছে? দেখো দেখো কি ঘটেছে।
তারা শোরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। কি আশ্চর্য, বাড়ির সামনে বসে আছে এই পুতুলটা, এটা কী করে সম্ভব? সাইবেরি চিৎকার করে বলল, সে বেরিয়ে এসেছে, সে দরজা ভেঙে বেরিয়ে এসেছে, তার মানে সেই ঘরটা দখল নিতে চায়। অ্যাডিসিয়ার দরজার সামনে বসে পড়েছে, সে আর কিছু ভাবতে পারল না। তার মানে একদিন পুতুলটা গোটা দোকানটাই দখল করে নেবে, তখন আমাদের পথে নামতে হবে। তাই আমি আর কিছুই ভাবতে পারছি না, শেষ পর্যন্ত আমাদের কি হবে। সাইবেরি মন্তব্য করে, তুমি ঠিকই বলছো। অ্যাডিসিয়া পুতুলটির দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাদের একটু সাহায্য করবে না? বলো তুমি কি চাইছো, তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? সাইবেরি তাকিয়ে থাকে পুতুলটার দিকে। পুতুলটা ধীরে ধীরে সরতে শুরু করে, মনে হয় তার অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে এসেছে। সে সোফার উঠে বসে নিজের মুখটা ঢেকে রাখে। সে হয়তো এই মুখ দেখাতে চাইছে না, তার মুখের ওপরে লজ্জার ছাপ। অ্যাডিসিয়া বলে ওঠে, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জন্তু, আমি ওকে সহ্য করতে পারছি না, তুমি এখনই ওটাকে আমার সামনে থেকে নিয়ে যাও। সাইবেরি কেমন যেন হয়ে গেছে, সে ঘরের ভেতর ঢুকে পড়ে, পুতুলটাকে চেপে ধরে জানলার দিকে চলে যায়, তারপর পুতুলটাকে ছুঁড়ে দেয় রাস্তার দিকে। পর মুহূর্তে সাইবেরির মুখ থেকে শোনা যায় আর্তনাদ, ও অ্যাডিসিয়া, আমি শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি, তুমি কিন্তু কখনোই এই কাজটা করতে পারতে না, অথচ এটা তোমার করা উচিত ছিল। অ্যাডিসিয়া টম্বে বলে ওঠে, আমি এটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার এত সাহস ছিল না। সাইবেরি জানলার দিকে চলে যায়। ওই ফুটপাথের উপর পুতুলটা শুয়ে আছে, তার হাত পা ছিঁড়ে গেছে, মুখে বিবর্ণতার ছাপ। সাইবেরি বলে, শেষ পর্যন্ত তাকে আমরা হত্যা করতে পারলাম, আহা, এই যে কি আনন্দ। দেখো দেখো, ওই পুতুলটা কি সুন্দর ভেলভেট আর সিল্ক দিয়ে সাজানো হয়েছিল, সেগুলো কি সুন্দরভাবে তার শরীরের সঙ্গে বসেছিল। সাইবেরি বলে, এগুলো কি একেবারে সত্যি? অ্যাডিসিয়া নিঃশ্বাস চেপে বসেছে বুকের ওপর। আহা ভগবান, এ কি! ওই শিশুটি, একটি ছোট্ট বালিকা উঠে দাঁড়ায় সেই পুতুলটির ওপর থেকে, এদিক ওদিক তাকায়। রাস্তাটা এই সময় মানুষে মানুষে ভর্তি থাকে না, তবে অটোমোবাইল চলেছে আপন গতিতে, তাই শিশুটি বেঁচে গেছে, রাস্তা পার হবার চেষ্টা করছে। অ্যাডিসিয়া চিৎকার করে বলে, থামো থামো। সে আর সাইবেরি ছুটে যায়। এই শিশুটিকে এক্ষুনি থামাতে হবে, কেন পুতুলের দখলদারি না করতে পারে। পুতুলটি ভয়ঙ্কর, একটা ডাইনি, চলো আমরা এগিয়ে যাই। কিন্তু তারা ওকে থামাতে পারে না। ট্রাফিকের আক্রমণে সে থেমে যেতে বাধ্য হয়। সেই সময় 3টি ট্যাক্সি সেখানে এসে গেছে, তারা পাশাপাশি 2টো ভ্যান ঢুকে পড়েছে অন্য দিক থেকে। শিশুটি বুঝতে পারছে না সে কোথায় যাবে। সে রাস্তার মধ্যেখানে আইল্যান্ডে উঠে দাঁড়ায়। সাইবেরি সেখানে চলে গেছে সিঁড়ি পার হয়ে। অ্যাডিসিয়া টম্বে তাকে অনুসরণ করেছে। ধাক্কা লেগে গেছে একটা ভ্যানের সঙ্গে প্রাইভেট গাড়ি। সাইবেরি এবং অ্যাডিসিয়া পেছনে পড়ে গেছে। তারা আইল্যান্ডে পৌঁছে যায়। ওই বালিকা যাতে অন্যদিকে চলে যেতে না পারে, তাই তাকে চোখে চোখে রাখে। অ্যাডিসিয়া টম্বে বলে ওঠে, তুমি পুতুলটা নিও না, ওটা আমাকে ফেরত দাও। শিশুটি ভয় ভয় চোখে তাকায়। আহা, একটা ছোট্ট মেয়ে, 8 বছর হয়তো বয়স হবে, তার চোখে মুখে আত্মপ্রত্যয়ের ছাপ। সে বলে, এটা আমি তোমাদের দেবো কেন? তোমরা এটাকে জানলা গলিয়ে ফেলে দিয়েছো, আমি দেখেছি, তাহলে এটা কি তোমাদের কাছে থাকতে পারে? এটা এখন আমার। আমি তোমাকে আরেকটা পুতুল দেবো। অ্যাডিসিয়া বলেছে, চলো আমার সঙ্গে কোনো খেলনার দোকানে চলো, যেখানে তুমি যেতে চাইবে তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে সব সেরা পুতুল দেবো, তুমি এই পুতুলটা আমাদের দিয়ে দাও। এবার বালিকার চোখে মুখে আরও বেশি আত্মপ্রত্যয় ফুটে উঠলো। সে পুতুলটা আঁকড়ে ধরে বলে, আমি কখনোই তা দেবো না। ওই ভেলভেটের পোশাক পরা পুতুলটিকে সে আঁকড়ে ধরেছে। সাইবেরি বলে, না, তোমাকে এটা দিতেই হবে, পুতুলটা আমাদের। সে জোর করে 8 বছরের বালিকা হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয়। তারপর বালিকা চিৎকার করে ওঠে, সে আঘাত করে সাইবেরির ওপর। না 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 না, সে আমার নিজস্ব, আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো না, তোমরা তাকে ঘৃণা করো, নাহলে তোমরা এইভাবে জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে পারতে না। আমি তাকে ভালোবাসি, সে কি চায় আমি জানি, সে শুধু ভালোবাসা চায়। তারপর ইল মাছের মতো সে তার ছোট্ট শরীরটাকে গলিয়ে দিল যানবাহনের মধ্যে। চোখের নিমেষে সে কোথায় হারিয়ে গেল। 2জন ভদ্রমহিলা পরস্পরের মুখ চাওয়াচাই করল। অ্যাডিসিয়া বলল, ও চলে গেছে, তার মানে পুতুলটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাই তো? অ্যাডিসিয়া বলল, হয়তো হয়তো সে চেয়েছে যেন আমরা তাকে ভালোবাসি। লন্ডন ট্রাফিকের মধ্যে 2 ভয়ার্ত মহিলা পরস্পরের দিকে তাকিয়ে থাকলো। বেশ বোঝা যাচ্ছে ভালোবাসা নামক শব্দটার সন্ধানে তারা কোনোদিন ব্যস্ত থাকেনি, তাই বোধহয় পুতুলটা এইভাবে তাদের বারবার প্রতারিত করতে চেয়েছে। আসলে সে ছিল ভালোবাসার কাঙাল।